অন্য অন্য যেই দলগুলো আছে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাদেরকে গুমের শিকার হতে হয়েছে। নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং এই দক্ষিণ এশিয়া বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থান বা যে ভূমিকা, সেই জায়গায় তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বাংলাদেশের যেমন প্রথম নারী প্রধানমন্ত্রী, তেমনি এই বিশ্বের মুসলিম দেশগুলোর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি। সেই জায়গাও বেগম খালেদা জিয়ার এক ধরনের ভূমিকা ছিল এবং আমরা দেখছিলাম যে মাইকে যখন তার বক্তব্য বাজানো হচ্ছিল, সেই জায়গায় যখন হেফাজতের হত্যাকাণ্ড শাপলা চত্বরে ঘটানো হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিষয়ে তার বক্তব্য বাজানো হয়েছিল। বেগম খালেদা জিয়া সব শ্রেণী পেশার মানুষ, যে রাজনৈতিক বিভাজনের কথা বলা হচ্ছিল এবং রাজনৈতিক একটি দুটি ভাগে বিভক্ত বাংলাদেশের রাজনীতি হয়ে গিয়েছিল। বাংলাদেশের এই সুস্থ ধারার রাজনীতি যে কলুষিত হয়েছিল, সেই কলুষমুক্ত করার জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা বারবার প্রশংসিত হয়েছে। সবসময় বেগম খালেদা জিয়া তার বক্তব্যে, বিবৃতিতে এবং তার রাজনৈতিক কর্মসূচিতে তিনি ঐক্যের বার্তা দিয়েছেন এবং তিনি একটি সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেও কাজ করেছেন। সেইগুলোর প্রতিফলন আমরা তার জীবদ্দশায়, তার কর্মসূচিগুলোতে যেমন দেখেছি, তার বক্তব্য বিবৃতি দেখেছি এবং এই জুলাই পরবর্তী যখন তিনি 6 তারিখে রাষ্ট্রপতি নির্বাহী আদেশে মুক্তি লাভ করেন, এরপরে তিনি জনসম্মুখে অর্থাৎ নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সেই কর্মসূচিতেও বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা এবং তার যে মনোভাব, সেখানেও তিনি ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। তিনি কোনো প্রতিহিংসার কথা বলেননি, তিনি কোনো প্রতিহিংসার রাজনীতির কথা বলেননি, অর্থাৎ এবং তাকে যে নিপীড়ন নির্যাতনের শিকার করা হয়েছে, এই জন্য তিনি কাউকে দায়ীও করেননি। অর্থাৎ এই যে উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক যে ধারা, সেটি বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার শেষ মুহূর্তে এবং আমরা দেখছিলাম যে এই কথা বলছিলাম, এর মধ্যেই প্রধান উপদেষ্টার যে গাড়িবহর, সেটি আমাদের এই পাশ থেকে অতিক্রম করে গিয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সেখানে অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখছিলেন যে আমার পাশ থেকেই মূলত প্রধান উপদেষ্টার বহনকারী যে গাড়িবহর, সেটি এইমাত্র অতিক্রম করলো। এবং যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া রাজনীতির ঐক্যের একজন উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি দল মত ঊর্ধ্বে উঠে সব মানুষের নেতা হয়ে উঠতে পেরেছিলেন এবং সেই বক্তব্য দেখছিলাম যে বাংলাদেশে যখন বিভাজনের রাজনীতির কথা বলা হচ্ছিল এবং বাংলাদেশে যে রাজনীতির এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছে নানান সময় এবং সাধারণ মানুষকে, রাজনীতিকে নানানভাবে ভাগ করার চেষ্টা, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো চেষ্টা করা হয়েছে, সেই জায়গা বেগম খালেদা জিয়া ছিলেন অনবদ্য। এবং ওই যেই কথাটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেও যেহেতু প্রধান উপদেষ্টা এখান থেকে অতিক্রম করেছে, সেটি বলছিলাম। বেগম খালেদা জিয়ার বক্তব্য পাচ্ছিল, আমরা দেখছিলাম যে মাইকে যে শাপলা চত্বরের কথা তিনি বলছিলেন তার বক্তব্যে, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ডের কথা যেটি হচ্ছিল বা বিডিআর সেনা সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেখানেও তিনি সেই প্রশ্নটি তার বক্তব্যে আমরা দেখছি যেখানে মাইকে বাজানো হচ্ছিল যে এই সেনা সদস্যদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে হুমকির মুখে পড়ে, বাংলাদেশের আধিপত্যবাদী শক্তিরা যাতে এই বাংলাদেশে আধিপত্য কায়েম করতে পারে, সেজন্যই সেনা সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং বাংলাদেশের বেগম খালেদা জিয়া সেই বিষয়ে তার কণ্ঠস্বর উঁচু রেখেছেন, তিনি নানান সময় বক্তব্য বিবৃতি দিয়েছেন এবং আমরা এটিও দেখেছি যে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই শাপলা চত্বরে গণহত্যার বিরুদ্ধে তার যে বক্তব্য, সেটি এই মাইকে চালানো হয়েছিল। বেগম খালেদা জিয়ার এই জন্যই তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হিসাবে পরিচিতি পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, আপসী নেত্রী হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং সেই ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গার যার প্রমাণ তার শেষ বিদায়ে নামাজের জানাজায় লক্ষ লক্ষ মানুষ তারা জড়ো হয়েছেন এই নামাজে জানাজা অংশগ্রহণ করতে, তাকে শেষ বিদায় জানাতে এসেছেন, তাদের শেষ ভালোবাসা বেগম খালেদা জিয়ার জন্য সেই শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই জিয়া উদ্যানে। সেই সমাধির সকল কার্যক্রমে শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন যে এখানে একটি বুলেট ক্যারি ভ্যান যেটিকে বলা হয়, সেটি এখানে নেওয়া হয়েছে। সেই ভ্যানে অর্থাৎ গান ক্যারি ভ্যানে, এই গান ক্যারি ভ্যানে
তাকে বেগম খালেদা জিয়ার যে কফিনটি সেটি নেওয়া হবে এবং এখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু তৎপর অবস্থায় রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে এই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার জন্য সকল ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের বিচ্যুতি না ঘটে এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, সেই সকল প্রস্তুতি আমরা সকাল থেকেই এই সংসদ ভবন এলাকা জুড়ে, মানিক মে এভিনিউ জুড়ে এবং এই যেখানে তাকে সমাহিত করা হবে জিয়া উদ্যানে, সেই জিয়া উদ্যানকে ঘিরে আমরা তৎপরতা লক্ষ্য করেছি। এবং যেহেতু প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যেই এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হবেন, তখন এই যে আনুষ্ঠানিকভাবে নামাজের যে জানাজা সেখানে অংশগ্রহণ তিনি করবেন এবং আনুষ্ঠানিকভাবে এই নামাজে জানাজা শুরু হবে। লক্ষ লক্ষ মানুষ আমরা দেখছি এই বেগম খালেদা জিয়াকে বিদায় জানার জন্য এসেছেন। শুধু বিদায় জানানোর সময় বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবন সেটি তারা স্মরণ করছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা সাধারণ একজন গৃহবধূ হয়ে বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে আসা, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার তার যেই জার্নি, অর্থাৎ তার এই যে পথচলা, সেই পথচলাকে সাধারণ মানুষ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। আজকে যেহেতু রাষ্ট্রীয় শোক এবং সরকারি ছুটির, আগামী দুদিনও রাষ্ট্রীয় শোক, অর্থাৎ 3 দিন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সেই শোকে বিহ্বল আজ পুরো জাতি। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছে, আসন্ন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন এবং বহুল প্রতীক্ষিত এই নির্বাচন, যেহেতু 2008-এর পর থেকে 14, 18 এবং এই 24-এর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আমরা দিনের ভোট রাতে হতে দেখেছি। ভোট কারচুপির ভীষণ অভিযোগ এসেছে, সেখানে বিএনপিবিহীন এবং শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনকে বর্জন করেছিল। এরপর বাংলাদেশ এই যে গণতন্ত্রহীনতার পথে হেঁটেছে, এই গণতন্ত্রহীনতার পথে হাঁটার পর গণতন্ত্রে ফিরে আনার জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল পাইনিয়রের মতো, অর্থাৎ আলোকবর্তিকার মতো। তিনি এই আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের গণতন্ত্রের লড়াই সংগ্রামের জন্য এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমরা দেখেছি যে 20 দলীয় জোট ছিল, এরপরে যুগপৎ আন্দোলনে এই শরিক দল ছিল যারা বিএনপির সাথে আন্দোলন করেছে, সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলন করেছে এবং বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক ধারায় উন্নতি করতে পারে বা উন্নয়ন ঘটাতে পারে সেই লক্ষ্যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ছিল। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপি, জামায়াত এবং অন্যান্য যারা এই সমমনা দলগুলো ছিল বা এখনও আছে, তাদের নানাবিধ নিপীড়ন নির্যাতনের শিকার হইতেছে। দলের শীর্ষ নেতাদেরকে আমরা সেটিও দেখিয়েছি যে শাহবাগের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতা এবং জামায়াতের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের শিকার ঘটানো হয়েছে। বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধেও কিন্তু তার কণ্ঠ সোচ্চার ছিলেন এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তখন বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসাবশত ফাঁসি দেওয়া হয়েছিল, সেই বিষয়টি নিয়েও বেগম খালেদা জিয়া তার যে উচ্চকিত কণ্ঠ সেটি জারি রেখেছেন। তিনি সেই বিষয়গুলো নিয়ে বারবার উচ্চারণ করেছেন এবং তিনি এই জন্যই, যেটি বলছিলাম, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির কাছেই নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি প্রধান নেতা হিসাবে, প্রধান অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার এই আপোষহীন নেতৃত্বের কারণে, তার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে। এবং এই জন্যই বেগম জাতি যখন যে কোনো সংকটে পড়েছে, জাতির প্রত্যেকটি সংকটে বেগম খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছে নেতাকর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দল। এবং বেগম খালেদা জিয়াকে সেই রাজনৈতিক দলগুলো কিংবা তার দলের নেতাকর্মীরাও তাকে তার যে প্রাপ্য সেটি দিয়েছে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নানান সময় বিএনপি আন্দোলন করেছে, অন্যান্য যারা যুগপৎ আন্দোলনের শরিক দল ছিল তারা আন্দোলন করেছে। এবং এই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে গিয়ে শুধু তাকে মুক্ত না, যখন আওয়ামী লীগ সরকার তাকে সেই নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখে, তখন নানান আন্দোলন বিএনপি বেশ কয়েক দফা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে তাদের যুগপৎ শরিক দলরা ছিল। সেই আন্দোলন করতে গিয়েও নেতাকর্মীরা প্রতিহিংসার শিকার যেমন হয়েছেন, তেমনি সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই বিএনপি নেতাকর্মীদের। শুরু থেকে অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাদেরকে গুমের শিকার হতে হয়েছে, খুনের শিকার হতে হয়েছে, তাদেরকে সামাজিকভাবে অপদস্থ হতে হয়েছে। তারা সব কিছু হারিয়েও বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা তার কর্মীরা বারংবার দেখিয়েছেন এবং সেই ভালোবাসায় আজকে বেগম খালেদা জিয়া যে উত্তীর্ণ হয়েছেন তার প্রমাণ এই যে তার দক্ষিণ প্লাজা এবং মানিক মে এভিনিউ সংলগ্ন যে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য
তার ফল আমরা এবং তারই প্রতিচ্ছবি এটি। কিছুক্ষণের মধ্যেই যেটি বলছিলাম যে আনুষ্ঠানিকভাবে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এখানকার সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এই যে জানাজা নামাজের স্থলে দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা ঠিক আমাদের সামনে থেকেই দক্ষিণ প্লাজায় তিনি গিয়েছেন এবং এখানে 3 বাহিনীর প্রধান হাজির হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাজির হয়েছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা হাজির হয়েছেন। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের বিভিন্ন কূটনীতিকরা এবং শীর্ষ পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায়ের যারা রয়েছেন সরকারের প্রতিনিধি হয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিষয়টি সেই জায়গাটিতেও নেই। বাংলাদেশের ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের একটি গুরুত্ব রয়েছে এবং এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের যে ভূমিকা, সেই ভূমিকার জায়গায়ও বেগম খালেদা জিয়া বারংবার উঠে এসেছেন সরকারে যখন তিনি, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বেগম খালেদা জিয়া সরকারের চেয়ে বিরোধী দলের সময় বেশি ছিলেন এবং তিনি মূলত বিরোধী দলে থেকেই এবং বিরোধী দলের রাজনীতি করেই গণমানুষের কণ্ঠস্বর হয়ে জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছান এবং এই শীর্ষে পৌঁছানোর মধ্য দিয়েই তিনি আপোষহীন নেত্রী হিসাবে মানুষের কাছে পরিচিতি পান, মানুষও তাকে গ্রহণ করে এবং তার এই আপোষহীনতার কারণেই আজকে যেটি বলছিলাম যে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম তার শেষ বিদায় জানাতে এসেছেন, নামাজের জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন, সেটির মধ্য দিয়ে তারা জানান দিচ্ছিলেন এবং বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য একটি সংকট হিসেবে দেখছেন এখানে যারা এসেছেন, তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা যেমন সেটি স্বীকার করছেন, সাধারণ মানুষও যারা রাজনীতি সচেতন কিংবা যারা রাজনীতি নিয়ে ভাবেন, রাজনৈতিক পরিসর নিয়ে যারা কথা বলেন, তারাও সেটি মনে করছেন এবং এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার যে অনুপস্থিতি, সেটি বাংলাদেশে যেহেতু আর প্রায় 1-1.5 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণ বলার আগে চেষ্টা করছিলাম যে এই নির্বাচনটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, যেহেতু 2008-এর পর থেকে 14, 18 এবং 24-এর যে বিতর্কিত 3টি নির্বাচন, সেই জায়গায় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং এই 15.5 বছর যে ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে, বেগম খালেদা জিয়া ছিলেন সেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধানতম মুখ। যদিও এই জুলাই আগস্টে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বা বিপ্লবের মধ্য দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনা সহ এই দলটির শীর্ষ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া মুক্ত হলো। তার যে শারীরিক সংকটের জায়গাটি তৈরি হয়েছিল সেটি কিন্তু সেই নাজিমউদ্দিন কারাগার থেকেই শুরু হয়েছিল, যদিও এর আগে থেকে তার শারীরিক জটিলতা ছিল। উন্নত চিকিৎসার জন্য, যে আগে কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছি যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বারংবার তার দল থেকে, পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হলো, সেটি আওয়ামী লীগ সরকার সে তার উন্নত চিকিৎসা বঞ্চিত করেছে।